হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো দেখো, আগের যে দুটো ক্লাস হয়েছিল সেই দুটো ক্লাসে কি আমরা সরল সুদ সম্পর্কে জেনেছি এবং কোষে দেখি 2 তে যতগুলো ব্রড কোশ্চেন ছিল সবগুলো কিন্তু আমরা সলভ করেছি এবং খুব ভালোভাবে সলভ করেছি। আশা করি তোমরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে শর্ট কোশ্চেন বাদেও তো তোমাদের 2 মার্কসের যে কোশ্চেন গুলো আসে সেখানেও সরল সুদ কষা থাকে, কারণ আমরা কি জানি পাটিগণিত থেকে কিন্তু দুটো কোশ্চেন থাকে। তো সেখানটায় সরল সুদ কষা আসার কিন্তু হাই চান্স। তো 2 নম্বরে আসতে পারে এরকম কিছু কোশ্চেন আজকে আমরা সলভ করব। তো প্রথম যে কোশ্চেনটা সলভ করছি সেই কোশ্চেনটায় কি বলা আছে দেখে নিই। তো বলেছে কি কোশ্চেনটায়, যে কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ কত বছরে হবে। তাহলে লিখে নি। ফার্স্টে কি বলা আছে, আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক। তো কি বলা আছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে মূলধনের পরিমাণ এখানে দেওয়া নেই, তাহলে ধরে নি কি, ধরি মূলধন এক্স। তাহলে ফার্স্ট থেকে লিখছি যে ধরি মূলধন সমান সমান এক্স টাকা, এটা ধরে নিচ্ছি। এবার কি বলা আছে, বলেছে কি যে এই মূলধনটা 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হওয়া মানে আমরা কি জানি, যে সুদে আসলে ডাবল হয়ে যায়। তাহলে এক্স যদি মূলধন হয় তাহলে দ্বিগুণ হওয়া মানে 2x, তার মানে সুদ আসলটা এখানটায় 2x। তাহলে সুদ আসল সুদ আসল কত, দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা। তো দেখো, আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা সুদের ফর্মুলাটা জানতাম, দুটো ফর্মুলা জানতাম, একটা PRT/100 আর একটা সুদ আসল মাইনাস আসল। তো এখানটায় কোন ফর্মুলাটা ইউজ করবো বলো তো, সুদ আসলও দেওয়া আছে আবার আসলও দেওয়া আছে। তাহলে এখানে সুদ ইজ ইকুয়াল টু লিখছি কি আমি, যে সুদ আসল বিয়োগ আসল, এই ফর্মুলাটা লিখছি। তো এখানটায় দেখো সুদ আসল বিয়োগ আসল কত হয়ে যাচ্ছে, 2x মাইনাস x টাকা, অর্থাৎ কি হয়ে গেল, x টাকা। এইটা হয়ে গেল কিন্তু সুদ, তাহলে মূলধন ধরেছি x টাকা আর সুদও হয়ে গেল তাহলে x টাকা। এবং এইটা হতে সময় লাগে কি 20 বছর। তাহলে এখানটায় t এর মান কত, 20, তাহলে t সমান সমান 20 বছর। এইবার দেখো, আমরা কি জানি যে 4টে জিনিস ফ্যাক্টর করে এখানটায়, আসল ফ্যাক্টর করে, সুদ ফ্যাক্টর করে, সময় ফ্যাক্টর করে আর সুদের হারটা ফ্যাক্টর করে। এবার এখানটা দেখো মূলধন মানে কি পিটা জানা আছে, মূলধন পিটা জানা আছে, সুদ মানে কি সুদ আইটা জানা আছে, পি আই জানা আছে, আর সময় কি সময় টিটা জানা আছে। তাহলে সময় টিটা জানা আছে। তাহলে অজানা রাশি কোনটা, আর। তাহলে এখানটা আমরা 8টা ফার্স্টে ক্যালকুলেট করি। তাহলে আমরা জানি, তাহলে আমরা কি জানি, যে আর এর ফর্মুলাটা কি হয়। তাহলে আমরা এতদিনে জেনে গেছি আর ইজ ইকুয়াল টু কি হয়, আই গুণন 100 নিচে পি গুণন টি, তাই না। এবার মানগুলো বসাই। তো দেখো, আই এর মান কত, এক্স টাকা, গুণন 100, পি এর মানও এক্স টাকা, টি হচ্ছে 20 বছর। তাহলে এক্স এক্স কাটলো, 0 0 কাটলো, 2 দিয়ে 10কে কাটলে 5। তার মানে আমরা কি দেখলাম, যে এই ক্ষেত্রে মানে যারা এই 20 বছরে টাকাকে দ্বিগুণ করছে তারা সুদ দিচ্ছে কত, 5%। এবার বলা আছে কি, যে ওই সরল সুদের হারে মানে 5% সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ কত দিনে হবে। তাহলে লিখে নিয়ে এটা, তো পাশে লিখছি যে ওই সরল সুদের হারে বলেছে, তাহলে সুদের হার বলা আছে কি সেম, মানে আর ইজ ইকুয়াল টু 5%। আর কি বলা আছে কি, আসলটা সেমই আছে, ওই আসলটাকেই করতে হবে কি 3 গুণ। তাহলে আসল এক্স টাকা। এইবার দেখো, আসল যে এক্স টাকা রেখেছিল সেটা 3 গুণ হয়ে গেছে, তার মানে কি সুদ আসলটা এখানটায় কত হয়ে যাবে, 3x হয়ে যাবে। তাহলে এখানটায় লিখি সুদ আসল ইজ ইকুয়াল টু 3x টাকা। তো 3x টাকা সুদ আসল জানা আছে, আসল জানা আছে, তাহলে আমরা ইজিলি এখান থেকে সুদটা বের করতে পারবো, কারণ আমার কাছে কি এখানে টাইমটা চেয়েছে। তাহলে সুদ ইজ ইকুয়াল টু কি ফর্মুলা হয়, সুদ আসল মাইনাস আসল, এটাই হচ্ছে সুদের ফর্মুলা।
তো এখানটায় বসাচ্ছি সুদ আসল কত 3x মাইনাস আসল হচ্ছে x, তাহলে এত টাকা। তাহলে দেখো বিয়োগ করলে কত চলে আসছে 3x মাইনাস x বলতে 2x টাকা। তাহলে আমরা কি পেলাম এখানটায় আসল পেয়ে গেলাম, p পেলাম, i পেলাম আর r পেয়েছি। তো আমাদের কাছে কি চেয়েছে সময়টা চেয়েছে, মানে এই 3 গুণ হতে কত সময় নেয়। সময়ের ফর্মুলা আমরা জানি, তাহলে ফর্মুলাটা লিখে নিই। তাহলে আমরা জানি যে সময়ের যেটা ফর্মুলা t ইজ ইকুয়াল টু হয় কি i গুণন 100 নিচে p গুণন r। তাহলে সবগুলোর মান বসাই, i কত 2x, 100ই থাকলো, r কত 5 আর p কত আসল কত x। এই কটা বসিয়ে নিলাম, এবার কাটাকাটি করি। তাহলে দেখো x x কাটলো, 5 দিয়ে যদি 100 কে কাটি 5 দুগুণ 10, শূন্য বসে গেল। আর তো নিচে কোনো সংখ্যা নেই, তাহলে উপরে যেগুলো আছে ওগুলো গুণ করে দিই, তাহলে হয়ে গেল কি 40 বছর। তাহলে কি অ্যান্সার লিখবো যে মূলধনটি 3 গুণ হতে 40 বছর সময় নেয়। এবার দেখো এটা আমি করালাম কি 3 গুণ দিয়ে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে 5 গুণ। জাস্ট কি চেঞ্জ হবে, এই সুদ আসলটা চেঞ্জ হবে, এখানে 5x হয়ে যাবে, দেন সুদ ক্যালকুলেট করবে, তারপরে অ্যাজ ইট ইজ অঙ্ক। তো এইখানটায় কি এইরকম ভাবে কিন্তু কোশ্চেন চেঞ্জ হতেই পারে, কারণ এখন থেকে দেখছো কি কোশ্চেন কিন্তু আর ডিরেক্ট হচ্ছে না। তো একটা অঙ্ক করলাম যে একটা কন্ডিশন দেওয়া ছিল ফুল, সেখান থেকে আর বের করে পরের অঙ্কটা করা হলো। এবার এখানটায় কি চেঞ্জ করবে কিভাবে, যে দ্বিগুণের জায়গায় 3 গুণ, 3 গুণের জায়গায় 6 গুণ, এইভাবে গুণটা চেঞ্জ করে দেবে, তাহলেই হয়ে গেল। বা বছরটা এখানটায় 20 বছর বলা ছিল, ওটা চেঞ্জ করে দিতে পারে। তো একটা অঙ্ক করে নাও এবং এটাকে এত ভালোভাবে বুঝে নাও যে এই রিলেটেড যদি কিছু আসে তাহলে তোমাদের জন্য কোনো প্রবলেম না হয়, তোমরা নির্ভুল ভাবে যাতে অঙ্কটা করতে পারো। নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, বার্ষিক a/5% সরল সুদের হারে a স্কয়ার টাকার a/3 বছরের সুদ a³/60 হলে এর মান নির্ণয় করো। এটা কিন্তু টেস্টের কোশ্চেনের থেকে নেওয়া, একটা খুব ভালো স্কুলের টেস্টের কোশ্চেনে কিন্তু এই অঙ্কটা এসেছে। তো এখানটা কি বলা আছে সেটা লিখে দিই। কি বলা আছে, বার্ষিক a/5% সরল সুদের হারে। তাহলে কি দেওয়া আছে, আজকের সেকেন্ড কোশ্চেন কি বলা আছে যে সুদের হার। সুদের হার কত বলা আছে, সুদের হার বলেছে কি a/5। তাহলে a/5% সরল সুদের হারে a স্কয়ার টাকার, তার মানে আসলটা বলা আছে a স্কয়ার, তাহলে আসল p ইজ ইকুয়াল টু a স্কয়ার টাকা। a স্কয়ার টাকার a/3 বছরের সুদ, তাহলে সময়টা কত দেওয়া আছে a/3 বছর, তাহলে সময় ইজ ইকুয়াল টু a/3 বছর। বছরে সুদ বলা আছে a³/60, তাহলে সুদ i ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি a³/60, তাহলে এত টাকা। তো বলা আছে কি যে এর মান কত হবে সেটা নির্ণয় করো। এখানটা দেখো এই পি আর পি টি আই এদের মধ্যে সম্পর্ক তো আমরা জানি, তাহলে সেই সম্পর্কতে এই মানগুলো বসাই, তারপরে দেখি এর মান কত বেরায়। কোন কোশ্চেন কিন্তু ইদানিং কালে আসছে, কনসেপচুয়াল কোশ্চেন আসার কিন্তু চলটা এখন বেশি। তো চলো করে নি সমাধান। তাহলে আমরা কি জানি যে এদের মধ্যে কি সম্পর্ক হয় সেটা জানি, যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা আমরা জানি। এবার কি করব, এর মধ্যে মানগুলো বসিয়ে দিই। তো দেখো এখানটায় আই এর মান কত দেওয়া আছে, আই এর মান বলা আছে কি a³/60, পি এর মান কত বলা আছে a স্কয়ার, আর এর মান বলা আছে a/5, তাহলে 5টা নিচে চলে এলো, আর টি এর মান বলা আছে a/3, তাহলে a নিচে 3 চলে আসলো, আর 100 তো আগে থেকেই ছিল, তাহলে 100 চলে এলো। এবার টোটালে গুণ করে কত হচ্ছে সেটা বসাই আগে। তাহলে এইদিকে দেখো a³/60, আর এই সাইডে হয়ে যাচ্ছে 2, 3, 4, তার মানে a⁴, এখানে 3 × 5 = 15, 0, 0।
এবার কাটাকাটি করি, কাটাকাটি দেখো এ যেহেতু শূন্য হতে পারে না, শূন্য হলে সব শূন্য, তাহলে তো অঙ্কেরই কোনো মানে থাকছে না। তো এইবার যেহেতু এ শূন্য নয়, তাহলে আমি এ কাটতে পারি, তিনটে আছে এদিকে চারটে আছে, তাহলে এইদিকে একটা এ পড়ে থাকলো। নিচে দেখো এই শূন্য কেটে দিতে পারি। এবার কি করছি, বজ্র গুণন করে দিই, তাহলে 6a সমান সমান 150। তাহলে এখানটায় এর মান হয়ে যাবে কত, 150, নিচে হচ্ছে 6। কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে কি 2, 3 দুগুণে 6, 3 পাঁচে 15, 0। আবার 2 দিয়ে কাটি, তাহলে হয়ে গেল 25। তার মানে আমরা কি পেলাম এখানটায়, a ইজ ইকুয়াল টু 25। তাহলে উত্তর কি চেয়েছিল, যে এর মান কত হবে বের করো, তাহলে উত্তরটা হয়ে গেল কি a ইজ ইকুয়াল টু 25। এটাই অ্যান্সার। আজকে যে থার্ড কোশ্চেন, সেখানটায় কি বলা আছে, কোন মূলধন 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তাহলে কি দেওয়া আছে, যে কোন মূলধন যদি 10 বছরে 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে এখানটায় কি মূলধনের মানটা দেওয়া নেই, তাহলে একই রকম ভাবে আমরা মূলধনটাকে ধরবো। তাহলে আজকের 3 নাম্বার কোশ্চেন, তাহলে কি ধরছি, ধরি মূলধন বা আসল p সমান সমান x টাকা। তো কি বলা আছে, এই টাকাটা 10 বছরে 3 গুণ হয়, তাহলে সময়টা হচ্ছে এখানটায় 10 বছর। তাহলে সময় t ইজ ইকুয়াল টু 10 বছর। আর কি হচ্ছে এই 10 বছর সময়, মূলধনটা 3 গুণ হচ্ছে, মানে x টাকা দিয়ে সে রিটার্নে পাচ্ছে 3x টাকা, তার মানে সুদ আসল পাচ্ছে 3x টাকা। তাহলে সুদ আসল হয়ে যাচ্ছে কত, 3x টাকা। তো দেখো আজকের ফার্স্ট অঙ্কটাই কিন্তু অনেকটাই এরকম ছিল, ওখানে যদিও বা দুটো পার্টে ছিল, এখানে জাস্ট একটাই সিঙ্গেল পার্টেই করতে বলেছে। তো আমরা কি জানি, সুদ আসলের ফর্মুলা থেকে সুদ পাওয়া যায়, তাহলে সুদ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি, সুদ আসল বিয়োগ আসল। তাহলে এবার কি মানগুলো বসাই, তাহলেই হয়ে যাবে 3x মাইনাস x, অর্থাৎ কি 2x টাকা। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কি সুদ হয়ে গেল। তাহলে দেখো এখানটায় চেয়েছিল কি সুদের হার কত, p জানি, t জানি, আর সুদ আইটাও জেনে গেলাম। তাহলে এইবার কি এর যে ফর্মুলা সেটা বসালেই হয়ে যাবে। তাহলে লিখে নি ফর্মুলাটা, তাহলে আমরা জানি, কি জানি আমরা, যে r ইজ ইকুয়াল টু 100 গুণন i, নিচে p গুণন t। এইবার তাহলে মানগুলো লিখে নি, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানটায় 100 তো থাকলো, i হচ্ছে কত 2x, p হচ্ছে x, আর t হচ্ছে 10 বছর। তাহলে এখানে কি কি কাটাকাটি করব, দেখো x x কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, নিচে তো আর কিছু নেই, তাহলে কি গুণ করে দিই, তাহলে 2 আর 10 গুণ করলে হয়ে গেল 20। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, যে এখানটায় সুদের হার 20%। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু এতটাই সোজা, একটু শুধু বুঝে নিয়ে করো, তাহলে কঠিন লাগবে না। 4 নাম্বার কোশ্চেনটায় বলা আছে কি, যে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত সেটা বের করতে দিয়েছে। তাহলে কি বলা আছে, আসল আর সুদ আসলের অনুপাত বলা আছে কি 8:9, আর সময় দেওয়া আছে 1 বছর, তাহলে যেটুকুনি দেওয়া আছে ওটা লিখে নি। তাহলে আজকের ক্লাসের 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, আসল ইস্টু সুদ আসল। সুদ আসল কত বলা আছে, বলা আছে কি 8:9, আর বার্ষিক বলা আছে, মানে সময় বলা আছে 1 বছর। সেই কন্ডিশনে আরটা কত হবে সেটা তোমাদের কাছে জানতে চাই। এই কন্ডিশনে আরটা কত হবে সেটাই কোশ্চেনে জানতে চাইছে, মানে আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এখানটা কি, যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাত থাকলে কি x ধরে করতে হয়, সেটা আমরা কি ক্লাস 7 থেকে শিখে আসছি। তাহলে ধরে নি, তাহলে ধরি আসল কত ধরবো, আসল হচ্ছে 8x টাকা, তাহলে 8x টাকা। এইবার কি দেওয়া আছে, সুদ আসলের পরিমাণ 9, তাহলে সুদ আসল হয়ে গেল কত
9x টাকা। আর আমরা দেখো কি জানি যে আসল আর সুদ আসল থাকলে আমরা সুদটা বের করতে পারি। তাহলে সুদের যেটা ফর্মুলা ওটা লিখে নি। তাহলে সুদ আই সমান সমান হয়ে যায় কি সুদ আসল অর্থাৎ 9x বিয়োগ আসল 8x বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল কি x টাকা। হলো এই অবধি। আর কি বলা আছে বার্ষিক মানে সময়টা দেওয়া আছে 1 বছর, সেটাও লিখে নি। তাহলে তাহলে সময় ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 1 বছর। তো বলা আছে কি যে সুদের হার কত সেটা বের করো। তো কি ফর্মুলা হয় সেটা লিখে নি। তো বলা আছে কি সুদের হার কোনটা সেটা বের, তো বলা আছে কি সুদের হার কত সেটা বের করো। তাহলে আর এর ফর্মুলাটা লিখে নি এখানে। আমরা কি জানি, তাহলে লিখি। আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু আই গুণন 100 নিচে পি গুণন টি। তাহলে মানগুলো বসাই। তাহলে আই এর মান হচ্ছে এক্স, 100 তো 100ই বসলো। পি এর মান 8x, তাহলে 8x বসলো। আর টি বার্ষিক মানে 1, এই বসে গেল। এবার কাটাকাটি কি করা যায় দেখি। ওপর নিচ থেকে আমি এক্স এক্স কেটে দিলাম, এক্স এর গল্প শেষ। এবার দেখো 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 100 কে কাটলে 50, 2 দিয়ে 8 কে কাটলে 4, দুটোই জোড় সংখ্যা, আবার কাটাকাটি করতে পারবো। তাহলে 2 দিয়ে কাটি 2, 2 দিয়ে কাটলে 25। এইবার দেখো আর কাটাকাটি করা সম্ভব নয়, তাহলে পড়ে কি থাকলো 25/2। ভাগ করে দিই এটাকে 25, তাহলে একবার যাবে 2 2 কেটে গেল 5 নামলো, তাহলে 2 বার যাবে 4, তাহলে 1 পয়েন্ট নিয়ে নি 0, তাহলে 5 দুগুণে 10 কেটে গিয়ে অ্যান্সার হয়ে গেল কত 12.5%। তাহলে এখানটায় উত্তর কি আসলো যে সুদের হার আর ইজ ইকুয়াল টু 12.5%। 5 নম্বর অঙ্কটায় কি বলা আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমল বাবুর মূলধন কত হিসাব করি। তার মানে কি অমল বাবু যে লোকটা ছিল সে কিছুটা টাকা একটা জায়গায় রেখেছিল, ফার্স্টে সেই জায়গাটা তাকে 4% হারে সরল সুদ দিত, আর এখন সে সরল সুদের হারটা কমিয়ে দিয়ে তাকে দিচ্ছে কি 3.34%। তো এতে কি হলো যে এতে অমল বাবুর যে বার্ষিক আয়টা ছিল সেটা 60 টাকা কম হচ্ছে। তো অমল বাবু সেখানটায় কত টাকা রেখেছিল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে ধরে নি কি ধরি উনি টাকা রেখেছিলেন এক্স, তাহলে লিখে নি 5 নাম্বারটা। তাহলে 5, তাহলে ধরি অমল বাবু এক্স টাকা রেখেছিলেন, এক্স টাকা রেখেছিলেন। এবার কি হচ্ছে প্রথমে তাকে 4% হারে সুদ দিচ্ছিল, তাহলে প্রথমে সুদের হার 4% আর পরে সুদের হার কত বলা আছে 3.34%। তার মানে এটাকে ঠিক করে নাও, তাহলে 3 4 12, 12 আর 3 15/4%। তাহলে তাকে ফার্স্টে দিচ্ছিল কি 4% আর এখন দিচ্ছে 15/4%। এইবার দেওয়াতে কি হচ্ছে তার বার্ষিক আয় 60 টাকা কম হয়ে গেছে। তাহলে এই দুটো ক্ষেত্রেই সময় কত, সময় হচ্ছে 1 বছর, তাহলে সুদ তিনি কম পাচ্ছে 60 টাকা। তাহলে এটাই প্রশ্নানুসারে লিখে নি। তাহলে প্রশ্নানুসারে কি লিখব যে প্রথম ক্ষেত্রে সুদ বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রে সুদ, এটা কত, এটা বলা আছে 60 টাকা। তাহলে আমরা দুটো ক্ষেত্রে সুদের ফর্মুলাটা ফেলি। সুদের ফর্মুলা তাহলে কি হয় পি আর টি বাই 100, পি হচ্ছে এক্স
আর হচ্ছে প্রথম ক্ষেত্রে 4, টি দুটো ক্ষেত্রেই 1 বাই 100 বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রে আসল x, সুদের হার 15 বাই 4, তাই বাই 4 হয়ে গেল, এখানে তো 100 ছিলই, আর কি 1 বছর, তাহলে গুণ 1 সমান সমান কত 60। এটা তাহলে আশা করি বোঝা গেল। প্রথম ক্ষেত্রে সুদ পিআরটি বাই 100, পরের ক্ষেত্রেও সুদ পিআরটি বাই 100। এখানে আর এর মান বসাচ্ছি 4, আর এখানটায় আর এর মান বসাচ্ছি 15 বাই 4। এবার বসানো কমপ্লিট। এবার এই সমীকরণটাকে সমাধান করলেই কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো এখানটায় কাটাকাটি কিছু করছি না, কাটাকাটি না করাতেই দেখো এমনিতেই বড় হয়ে যাচ্ছে। তো এখানটায় গুণ করে লিখি, কত হলো 4x বাই 100, আর এখানে মাইনাস 15x বাই 400 ইজ ইকুয়াল টু 60। তাহলে এখানে লসাগু করলে 100 আর 400, লসাগু করলে 400ই হবে, তাহলে 400 লসাগু হয়ে গেল। উপরে দেখো 100 দিয়ে 400কে ভাগ করলে 4 হয়, আর এই ভাগফলটার সাথে উপরেরটা গুণ হয়, মানে 4 4 হয়ে গেল 16। 16x বিয়োগ, এখানে 400 400 মিলেই গেল, তাহলে 15x ইজ ইকুয়াল টু 60। তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে শুধুমাত্র x ইজ ইকুয়াল টু 60 গুণন 400। তাহলে হয়ে গেল কত, যে x ইজ ইকুয়াল টু 24000 এত টাকা। তাহলে কি উত্তরটা হচ্ছে অমল বাবু এই 24,000 টাকা রেখেছিল, যার পরিবর্তে তিনি সুদের হার পরিবর্তন হওয়াতে 60 টাকা করে কম পাচ্ছে। 6 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে কি এখানটায় বার্ষিক সুদের হারটা বের করতে দিয়েছে, আর কি কন্ডিশন বলা আছে, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ। তাহলে সুদটা কি বলা আছে, আসলের 8/25 অংশ হবে। তাহলে এই কন্ডিশনটা আগে লিখে নি, তারপরে দেখি অঙ্কটা কি বলছে। তাহলে 6 নম্বর কি বলা আছে কন্ডিশনটা, যে সুদ আসলের 8/25 অংশ। তার মানে এটাই হচ্ছে কিন্তু এই অঙ্কের মেন কন্ডিশন, যে সুদ আসলের 8/25 অংশ। তাহলে দেখো না তো সুদ জানা আছে, না তো আসল জানা আছে, আর এখানটায় না তো সুদ চেয়েছে অ্যান্সার, না আসল চেয়েছে অ্যান্সার। এর হার কত সেটা শুধু বের করতে দিয়েছে। তাহলে কি ধরে নি, তাহলে ধরি আসল x, কারণ আসল যদি আমরা ধরি তাতে আমাদের কি লাভ হবে বলতো, এই কন্ডিশন থেকে আমরা সুদটা পেয়ে যাব। কারণ সুদটা কি বলা আছে, সুদটাকে বলা আছে কি আসল এর মানে গুণ 8/25 অংশ। তাহলে আমি যদি আসল পেয়ে যাই, আমি কিন্তু অটোমেটিক্যালি সুদটাও পেয়ে যাব। তাহলে আসল p সমান সমান x টাকা, এটা আমি ধরে নিলাম। এবার এটা ধরার সাথে সাথে আমি পেয়ে গেলাম কি সুদ, সুদ i ইজ ইকুয়াল টু আসল অর্থাৎ x এর মানে গুণ চিহ্ন 8/25 টাকা। তাহলে কত হয়ে গেল এটা, 8x বাই 25 টাকা, এটা হয়ে গেল। আর সময় কত বলা আছে, সময় টি বলেছে কি 4 বছর, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 4 বছর। তাহলে চেয়েছে কি আমাদের কাছে, যে সুদের হার কত সেটা বের করো। তাহলে একই রকম ফর্মুলা তো জানি, আর আজকে অনেকটা অঙ্ক করা হলো সুদের হারে, তাহলে লিখে নি। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে কিনা r ইজ ইকুয়াল টু i গুণন 100 বাই p গুণন t। মানগুলো বসাই, i এর মান হচ্ছে 8x, আর 25টা নিচে চলে গেল, 100 তো 100ই থাকলো, p এর মান হচ্ছে x টাকা গুণন x, আর t হচ্ছে 4। তাহলে সব মান বসানো কমপ্লিট। এবার কাটাকাটি করি, x x কাটলাম, আমরা কি জানি 25কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়, কেটে দিলাম, এই 4 কেটে গেল। তাহলে দেখো নিচে কিন্তু আর কিছু পড়ে নেই, ওপরে শুধু পড়ে আছে 8। তাহলে হয়ে যাবে কি 8%। তাহলে সুদের হার
আর ইজ ইকুয়াল টু 8%। এটাই হচ্ছে কিন্তু অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কটায় কি বলা আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 আগেরটাই কি দেওয়া ছিল, সুদ আর আসলের মধ্যে কানেকশন। এখানটায় বলা আছে কি সুদ আসলে 2/5 হবে। তাহলে মেন যেটা সেটা লিখে নি, যে সুদ বলা আছে কি সুদ আসলে 2/5। এটা দিয়েই কিন্তু আমাদের পুরো অঙ্কটা সলভ করতে হবে। এখানটায় কি একই রকম ভাবে লিখে নিকি, ধরি আসল x টাকা, তাহলে ধরি আসল x টাকা, আর কি ধরছি, সুদ হচ্ছে i টাকা। কারণ এদের মধ্যে যেহেতু কোনো ডিরেক্ট কন্ডিশন নেই, তো এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু x আর i এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে প্রশ্নানুসারে বলা আছে কি, যে সুদ অর্থাৎ i, সুদ আসল মানে x প্লাস i এর 2/5। এটা কিন্তু অঙ্কে দেওয়া আছে। তাহলে এটাকে সলভ করি, i আর x এর মধ্যে সম্পর্কটা বের করি। তো দেখো এখানটায় কি করছি, যে i ইজ ইকুয়াল টু x প্লাস i গুণন 2/5। তাহলে বজ্র গুণন করে দিই, এখানটায় 5টা চলে আসলো এদিকে, 5i সমান সমান 2x প্লাস 2i। আইটাকে এদিকে নিয়ে চলে আসি, 5i মাইনাস 2i ইজ ইকুয়াল টু 2x। তাহলে 3i ইজ ইকুয়াল টু 2x। তাহলে কি পেলাম, যে i অর্থাৎ সুদ ইজ ইকুয়াল টু 2x/3, এত টাকা। তাহলে কি আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম এখানটায়, যে সুদ কত, সুদটা পাওয়া গেল কত, 2x/3। আর সময় কত বলা ছিল, সময় বলা ছিল 10 বছর। তাহলে লিখে নিই এখানটায়, সময় t ইজ ইকুয়াল টু 10 বছর। এবার কি বলা আছে, সুদের হার কত সেটা বের করো। তাহলে আমরা কি জানি সেটা লিখে নিই। তাহলে আমরা জানি যে r ইজ ইকুয়াল টু i গুণন 100 নিচে p গুণন t, এটাই আমরা জানি। এবার মানগুলো বসাই। মান দেখো, i এর মান কত, 2x/3, 100 তো থাকলো, p এর মান ধরা ছিল x আর t এর মান হলো 10। সব মান বসানো কমপ্লিট। এবার জাস্ট কাটাকাটি করব, তাহলেই হয়ে গেল। এই x কেটে গেল, এই 0 কেটে গেল। কিন্তু দেখো 3 দিয়ে না তো 2 কে কাটে, 3 দিয়ে না তো 10 কে কাটে, তাহলে গুণ করে দিই, গুণ করে ভাগ করে দিই। তাহলে কত হয়ে গেল এখানটায়, 20/3। তাহলে ভাগ করি, তাহলে 6, 18, এখানে থাকলো 2, তাহলে 6 পূর্ণ 2/3। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 6 পূর্ণ 2/3%। অর্থাৎ এই সুদের হারে কি ওই টাকাটা সুদ আসলে 2/5 হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসে সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে অঙ্কগুলো দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। এরপরে যদি তোমাদের কোনো ডাউট হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপটা খোলা হয়েছে, যারা 2027 সালে মাধ্যমিক দিচ্ছ তারা কিন্তু অবশ্যই ওই গ্রুপে জয়েন হয়ে যেও। ওই গ্রুপে আমি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানটায় শেয়ার করছি। আর যেহেতু তোমাদের ফার্স্ট সামেটিভ এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে, তো আমি ফার্স্ট সামেটিভের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু গ্রুপে দেওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যেও। পরের কোশ্চেনটা কি বলা আছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তার মানে কি এখানটায় সরল সুদের হারটা দেওয়া আছে, সুদ দেওয়া আছে 1 টাকা, আর সময়টা দেওয়া আছে কি 1 মাস। তাহলে বলা আছে কি এক্ষেত্রে আসল কত হবে সেটা বের করো। তাহলে কি কি দেওয়া আছে লিখে নি। বলা আছে কি সুদের হার, তাহলে সুদের হার r ইজ ইকুয়াল টু বলা আছে 5%। আর কি বলা আছে, মাসিক সুদ,
তাহলে সময় ইজ ইকুয়াল টু বলা আছে কি 1 মাস। এবার আমরা কি জানি পি আর টি বাই 100 যে ফর্মুলাটা, সেখানটায় কিন্তু সময় মাসে থাকে না, বছরে থাকে। তাহলে মাসকে বছরে কনভার্ট করতে হলে 1 দিয়ে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হয়ে গেল কি 1/12 বছর। টি পেয়ে গেছি, আর সুদ বলা আছে কত 1 টাকা। তাহলে সুদ আই সমান সমান 1 টাকা হয়ে গেল। এবার বলা আছে কি আসল কত। এবার পি এর ফর্মুলা তো আমরা জানি, সেটা লিখি আর মানগুলো বসাই, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি পি ইজ ইকুয়াল টু আই গুণন 100 বাই আর গুণন টি। এইবার সব মানগুলো জানা আছে, জাস্ট বসাতে হবে। তাহলে বসাই এখানটায়। আই এর মান কত 1 টাকা, তাহলে 1 গুণন 100, আর এর মান কত 5, আর টি এর মান কত 1/12। এবার দেখো 1/12 নিচে গুণ আকারে আছে, তাহলে এই 12টা কোথায় চলে যাবে, 12টা চলে আসবে উপরে। তাহলে হয়ে যাবে কি 1 গুণন 100 গুণন 12, নিচে শুধু 5 গুণন 1 পড়ে থাকছে। এবার কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 0, আর তো কিছু নেই এখানে। তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে 24, তাহলে হয়ে গেল কি আসল 240 টাকা। তাহলে এখানটা আসল পাওয়া গেল 240 টাকা। তো দেখো এইরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু এইবারের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বারের কি টোটাল 12টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদেরকে যে কোনো 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে পাটিগণিত অ্যাটেন্ড করা কিন্তু অনেকটা ইজি। তো অঙ্কগুলো ভালো করে দেখো। আজকের ক্লাসটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।